খেলাধুলা এবং শরীর চর্চা এবং তার পাশাপাশি মাঠ ময়দান কিভাবে এগিয়ে নেওয়া যায় বা মাঠ ময়দান থেকে কিভাবে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে সেটা থাকে একটা বড় প্রশ্ন চিহ্ন। এবং তার পাশাপাশি খেলাধুলাকে এবং শরীর চর্চাকে যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তার একটা বড় মাধ্যম হলো যোগাসন। 2015 সাল থেকে যখন বিশ্ব যোগা দিবস পালিত হচ্ছে গোটা বিশ্বে এবং তার পাশাপাশি এদেশ এবং ত্রিপুরাতে ছোট্ট অরণ্যদহিতা ছোট্ট ত্রিপুরাতেও আমরা দেখেছি যে এই চর্চা বা যোগা চর্চা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যদিও কালের বর্তমানে অনেক আগে থেকেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এই যোগাসন চর্চা বা যোগাসন অভ্যাস প্রতিনিয়ত রয়েছে। তো 2015 সালের পর থেকে তার জনপ্রিয়তাটা কিন্তু অনেকটাই উচ্চ শিখরে। এরই মধ্যে আগামী 27 এবং 28 ডিসেম্বর অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত হবে 44তম জাতীয় যোগাসন প্রতিযোগিতা। প্রত্যেকটি দেশ রাজ্য থেকে অংশগ্রহণ করবে এই জাতীয় মানের আসর এবং সেই জাতীয় মানের আসরের আগে রাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে 43তম রাজ্যভিত্তিক যোগাসন প্রতিযোগিতা, যেটা অনুষ্ঠিত হবে 15 এবং 16 নভেম্বর আমবাসাতে। কিন্তু এরই মধ্যে একাধিক অভিযোগ, একাধিক সমালোচনা, একাধিকভাবে বিধ্বস্ত হচ্ছে রাজ্য যোগা। কিভাবে রাজ্য যোগা কি তলানিতে, রাজ্য যোগা কি দোলাচলে, রাজ্য যোগার ভবিষ্যৎ কি, এইরকম পরিকল্পনা। কিন্তু তার মধ্য থেকে আমরা দেখেছি যোগাগুরু, যোগা বিশেষজ্ঞ এবং প্রাক্তন যারা খেলোয়াড়, যারা রাজ্যের হয়ে স্বর্ণপদক জয় করেছেন, রাজ্যের নাম আলোকিত করেছেন, রোশন করেছেন এই যোগাসনের ক্ষেত্রে, তারা কি বলবেন, তারা কি বলছেন, যারা বর্তমানে অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ। এবং সেই সমস্ত নিয়ে আজকের আলোচনা এবং 43তম রাজ্যভিত্তিক আসরের আগে একটা বড় প্রেক্ষাপটে নিউজ ভ্যানগার্ডে আমি রয়েছি বিপ্লব আপনাদের সাথে। এবং আজকে আমাদের এই বিশেষ টক শো, যার নাম দেওয়া হয়েছে দোলাচলে রাজ্যের যোগা, এবং আজকের এই আলোচনায় আমরা পেয়েছি আমাদের মহতী অনুষ্ঠানে রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তথা প্রাক্তন গোল্ড মেডেলিস্ট যোগার ক্ষেত্রে শ্রী কালীনারায়ণ ঘোষ মহোদয়। কালীবাবু, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। এবং রয়েছেন আরো একজন রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের সহসভাপতি তথা যোগাগুরু শ্রী সমীরণ চক্রবর্তী। সমীরণ বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে। আজকের এই আলোচনা কেন প্রেক্ষাপট বা আজকের এই আলোচনা কেন বেশি তাৎপর্যপূর্ণ হয়ে পড়েছে? ইদানিংকালে আমরা দেখতে পাচ্ছি অ্যাসোসিয়েশনগুলো ভাবে বিভিন্ন দিক থেকে অ্যাসোসিয়েশন উঠে আসছে এবং তার কারণে এক একটা ইভেন্ট, হাতে গোনা কয়েকটা ইভেন্ট ছাড়া সমস্ত ইভেন্টগুলোতে মধ্যে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। পূর্বতন অ্যাসোসিয়েশন, বর্তমান অ্যাসোসিয়েশনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এইরকম। সেই জায়গায় দাঁড়িয়ে 43তম রাজ্যভিত্তিক আসর আপনারা কিরকম পরিকল্পনা নিয়েছে? অ্যাকচুয়ালি দেখুন, বর্তমানে যোগার যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখানে দুটো যোগা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে। আমাদের এটা আজকে থেকে 43 বছর আগে স্পোর্টস কাউন্সিল আমাদেরকে অনুমোদন দিয়েছেন। তো সেই মোতাবেক আমরা এই 43 বছর ধরে আমরা কাজ করে যাচ্ছি। ইদানিং আজকে প্রায় 5-6 বছর আগে দেখা গেল আরেকটা নতুন করে অ্যাসোসিয়েশন জন্ম নিয়েছে, যার অনুমোদন এখন পর্যন্ত ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দিতে পারেনি, এখন দিতে পারবেও না। তো অনেকবার চেষ্টা করেছে যে কিভাবে আমাদেরকে বাড়ানো যায়, ওদেরকে অন্তর্ভুক্ত করা যায়। তো আমরা তার জন্য আমরা দিন রাত লড়ে যাচ্ছি সবাই, যাতে আমাদের এটাকে কিছু করতে না পারে। তো সেই দিকে দাঁড়িয়ে আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং চালিয়ে যাব। তো 43তম এই রাজ্যভিত্তিক আসরের আগে আপনারা পঞ্চায়েত ভিত্তিক, মহকুমা ভিত্তিক, জেলা ভিত্তিক আসর প্রায় শেষ করে নিয়েছেন, হাতে আর একটা দিন বা 24 ঘন্টার সময়। তো কিরকম পরিকল্পনা পশ্চিম জেলা বা পশ্চিম জেলার রাজ্য দল বা জন্য রাজ্য আসরের জন্য পশ্চিম জেলার দল কিরকম হয়েছে? আমরা পশ্চিম জেলা যুব অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এতটুকু বলতে পারি যে আমাদের পশ্চিম জেলা প্রতি বছর চ্যাম্পিয়ন হয়ে আসে, এবারও চ্যাম্পিয়ন হয়ে আসবে, সেই আশা আমরা পশ্চিম জেলার খেলোয়াড়দের উপর রাখতে পারি। তাছাড়া বিভিন্ন সাব ডিভিশনগুলোর মধ্যে দ্বিতীয়ত আছে সাউথ ডিস্ট্রিক্ট। তো আমাদের পরেই সাউথ ডিস্ট্রিক্টকে আমরা ধরতে পারি। আর তার প্রস্তুতি হিসাবে আমবাসায় আমরা যতটুকু জানতে পেরেছি, ওরা একদম পুরোপুরি প্রস্তুতি নিয়ে নিয়েছে
এবং ওখানে যারা আমন্ত্রিত থাকবেন, ক্রীড়ামন্ত্রী এবং স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ওখানে আমন্ত্রিত থাকবেন। এছাড়াও আরও অনেকেই আমন্ত্রিত থাকবেন। আমাদের থাকবেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল, ত্রিপুরা যোগ অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সম্পাদক, ওনারাও থাকবেন। তো বিগত বছর তুলনায় 41-42 সেই তুলনায় এবছর কি যোগা প্রতিযোগী বা প্রতিযোগিনীর সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে? না, সেদিকে দাঁড়িয়ে আমরা এবার লক্ষ্য করেছি আমাদের গত বছর যে ধরনের প্লেয়ার ছিল, যেরকম প্লেয়ার ছিল, এইবার একটু প্লেয়ারটা কমে গেছে। তার কারণটা হলো আমাদের এগেনস্টে যে যোগ অ্যাসোসিয়েশনটা আছে, ওরা কিছু কিছু প্লেয়ারকে কাউন্সিলিং করছে, করে ওদেরকে স্টপ করে দিচ্ছে। ভালো ভালো প্লেয়ার আমাদের গণা প্রায় 3-4টে প্লেয়ার যারা গতবার মেডেল পেয়েছে, এবার তাদেরকে খেলতে দেয়নি ওরা। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি ওরা বিভিন্ন ইয়েতে ওরা বদ্ধ হয়ে আছে। তো ওদের গার্জিয়ানের সাথে আমরা কথা বলেছি, সেখানেও আমরা দেখেছি ওরা শেষ পর্যন্ত একটা কথাই বলছে, স্যার আমরা কোথায় যাব, আমরা এদিকে যাব না ওইদিকে যাব। তো ওদেরকে আমি একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা এতদিন যে অ্যাসোসিয়েশনের মাধ্যমে কম্পিটিশন করেছেন এবং যে স্টাইপেন্ডগুলো পেয়েছেন, মুখ্যমন্ত্রীর স্কিমে যে স্টাইপেন্ডগুলো আপনারা পেয়েছেন, সেটা কোথা থেকে পেয়েছেন? তো ওদের কথা আপনাদের এখান থেকেই পেয়েছি। তো তবে কেন আপনারা এখান থেকে সরে গেলেন? তো ওদের কথা হলো একটাই, স্যার আমরা যাব কোথায়? তো সেই দিকে তাকিয়ে আমরা লক্ষ্য করছি যে ওদের সাথে কথা বলেছি, কথা বলে যতটুকু বোঝা যাচ্ছে যে ওদেরকে কাউন্সিলিং করা হচ্ছে, কাউন্সিলিং করে ওদেরকে স্টপ করে দেওয়া হচ্ছে, যার জন্য আমাদের প্লেয়ারটা এবার একটু কমে গেছে। আমি সমীরণ বাবুর কাছে যাব। দীর্ঘদিন ধরে আপনি যোগা পরিচালনা করছেন বা যোগার স্কুল রয়েছে, যোগা প্রশিক্ষক হিসেবে আপনি নিযুক্ত রয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে কালীবাবু যে কথাটা বললেন যে অ্যাসোসিয়েশনগত দুটো অ্যাসোসিয়েশনের যে গ্যাড়াকল বা অ্যাসোসিয়েশনের যে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, সেটা কি রাজ্য যোগাকে অনেকটা ব্যাহত করছে বা রাজ্য যোগার ক্ষেত্রে বা আগামী প্রজন্মের কাছে একটা পথ প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে? দেখুন, আমরা প্রশিক্ষক, আমরা তাদেরকে যেভাবে শিক্ষায় শিক্ষিত করব, আগামী দিন সেই ধারাই চলবে, আমার ধারণা এটা। কারণ বর্তমান রাজ্য সরকার আছে, তাদের যে পরিকাঠামো এবং স্পোর্টস কাউন্সিলের যে নিয়ম নীতি, এগুলিকে মেনেই আমরা চলার চেষ্টা করছি সর্বক্ষণ। এবং পাশাপাশি যে আরও 2-3টা অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে, আমরা কিন্তু কখনোই বাচ্চাদেরকে কোথাও যেতে বারণ করিনি। কেন করিনি? কারণ যত কম্পিটিশন হবে বাচ্চাদের ডেভেলপমেন্ট বাড়বে। কিন্তু বর্তমান যা হচ্ছে ন্যাক্কারজনক। যেমন আমার মানে কিছুদিন আগে একটা পেপারে দেখলাম যে ত্রিপুরা যোগাসন অফ ত্রিপুরা কি যেন একটা নাম দিয়ে নতুন আরেকটা অধ্যায় তৈরি করেছে। জানি না কে বা কারা এটা জন্ম দিয়েছে, যে জায়গায় স্পোর্টস কাউন্সিলের তত্ত্বাবধানে আমরা দীর্ঘ 30-40-45 বছর 40 বছর যাবৎ আছি। আমাদেরকে অনুসরণ না করে কিভাবে স্পোর্টস কাউন্সিলে বা রাজ্য সরকার কাদের কিভাবে কি করা হচ্ছে, এগুলি যেমন স্পোর্টস কাউন্সিলের অন্তর্ভুক্ত করে নিয়েছে, স্কুল স্পোর্টস বোর্ডে ঢুকিয়েছে, কোথায় কি খেলো ইন্ডিয়া ওইটাতে ত্রিপুরা যোগা নাম দিয়ে ঢুকিয়েছে। অথচ ওনারাই আমাদের পঠন পাঠনে শিখিয়েছে যে স্পোর্টস যে অ্যাক্ট আছে সেই অ্যাক্টের মাধ্যমে আপনারা চলতে হবে। আমরা কিন্তু তার বাইরে কোথাও যাইনি। এখন নিত্য নতুন যদি এই ধরনের ঘটনাগুলি ঘটতে থাকে, তাহলে তো সেই শিক্ষায় শিক্ষিত হবে আগামী প্রজন্ম। কারণ আমরাই তাদেরকে শিখিয়ে দিচ্ছি কিভাবে চলতে হবে। সত্যি সত্যি যদি আমরা যোগাকে ডেভেলপমেন্ট করতে চাই, তাহলে আমার মনে হয় রাজ্য সরকারের আরেকটু গুরুত্ব দিয়ে জিনিসটাকে ভাবার দরকার আছে। কেননা আমরা শিক্ষকরা, যোগা গুরুরা বা কোচ যারা আছে, তারা যেভাবে আমরা তাদেরকে চালাবো,
সেভাবে আমরা চলি। যোগাতে একটাই ভাষাই আছে, যুক্ত হওয়া, যোগ করা, বিয়োগ হওয়া নয়। কিন্তু আমরা মাঝে মাঝে দেখতে পাচ্ছি যে নতুন নতুন সংস্থা উৎপত্তি হচ্ছে, তারা বিয়োগ করে দিচ্ছে, যুগটাকে যোগ না করে বিয়োগ করে দিচ্ছে বিভিন্ন পরিমণ্ডলে, তাদেরকে আশেপাশে আষ্টে পৃষ্ঠে নানা রকম কৌশলে তাদেরকে ডিটারমাইন করে দিচ্ছে। এতে কি হবে, আগামী দিন যে সমস্ত খেলোয়াড়রা আসবে সেই খেলাতে থাকবে না, তারা আস্তে আস্তে দূরে চলে যাবে। সেই ক্ষেত্রে আমি, আমার ব্যক্তিগত অভিমত, রাজ্য সরকারের উচিত আর একটু ভেবে চিন্তে সেই কাজগুলি করা, নতুবা আগামী দিন আমরা সবাই তার খেসারত দিতে হবে। কথাটা ঠিক, যে কথাটা যে কিছুদিন আগে পত্রপত্রিকাতে উঠেছিল, যে ব্যাপারটা যে 69তম জাতীয় অনূর্ধ্ব 17 দাবা জাতীয় যোগাসন প্রতিযোগিতা, সেটা বছর ত্রিপুরাতে হবে। এবং এই যে আসর, সেই আসরকে নিয়েও দুটো সংস্থা, কালীবাবু যেটা বলেছেন যে 43 বছর ধরে রাজ্য যোগা অ্যাসোসিয়েশন কাজ করছে, এবং গত কয়েক বছর আগে যেটা উঠে এসছে যোগাসনা অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা, এবং এই দুটো অ্যাসোসিয়েশনের দ্বিধাদ্বন্দ্বে ছাত্রছাত্রীরা বা নতুন প্রজন্ম, এবং তাদের কাছে নতুন বার্তা দেবার জন্য কেউ কাউকে আটকাচ্ছে, কেউ কাউকে যেতে চাইছে না, এবং তার মধ্যে কি একটা প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে বা তৈরি হওয়ার পরিকল্পনা। সেই জায়গায় দাঁড়িয়ে যখন এই রাজ্য স্তরে যে একটা জাতীয় মানের আসর হবে, সেই আসরটাতে কতটুকু বাধা সৃষ্টি করতে পারে? এটাতে অবশ্যই বাধা সৃষ্টি হবে, কারণ জাতীয় স্তরে যে খেলাটা হবে সেটা স্কুল স্তরে হবে। তো স্কুল স্তরে যে সিলেবাসটা সেটা টোটালি আলাদা। আমাদের ইন্ডিয়া ফেডারেশন এবং এসজিআইএফ এর যে সিলেবাসটা টোটালি আলাদা, যেটা স্কুলের ছাত্রছাত্রীরা ওই কম্পিটিশনটাই করবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে যোগাসনা ভারত নামে যে সংস্থাটা উৎপত্তি হয়েছিল, সেটার নাম দিন দিন চেঞ্জ করছে, যেটা সম্বন্ধে একটু আগে বলেছেন যে ত্রিপুরা যোগাসনা অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা নামে এটা করছে, যোগা অ্যাসোসিয়েশন নামে, মানে ওরা নামটাকে চেঞ্জ করে আমাদের নামটার সঙ্গে ওরা অ্যাড করার চেষ্টা করছে, যে আমাদের নামটার সঙ্গে ওরা অ্যাড করে যেটা কাউন্সিল অবধি যেতে চেষ্টা করছে। না, সেই জায়গাতে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকবে, তৈরি হবে সাধারণ মানুষের কাছে যে জিনিসটা, কারণ অ্যাসোসিয়েশনগত যারা সাধারণ মানুষ অ্যাসোসিয়েশনে যাবে না, যারা একটু অন্যরকম বা অ্যাসোসিয়েশন চালানোর ক্ষমতা রয়েছে, যাদের অভিজ্ঞতা রয়েছে, তারা কিন্তু নামটা পরিবর্তন করার চেষ্টা করবে, সেটাই কিন্তু সবচেয়ে বেশি। আর সেই যে ব্যতিক্রমী চিন্তা ভাবনা বা অন্য ভাবনার মধ্যেই কিন্তু গ্যারাকলে সবচেয়ে বেশি আকৃষ্ট হচ্ছে এবং সে থেকে দূরে সরে যাচ্ছে খেলোয়াড়রা। এই প্রভাবটা কি রাজ্য যোগার ক্ষেত্রে অনেকটা ক্ষতিকর হবে বলে মনে হয়? অবশ্যই ক্ষতি হবে, অবশ্যই ক্ষতি হবে। এবার যেটা হয়েছে, এবার যে প্লেয়ারগুলো আমি একটু আগে যেটা বলেছি, যে প্লেয়ারগুলো এবার খেলেনি, ওরা আমাদের 100% শিওর যে ওরা এবারও যদি খেলতো, ওরা এইবারও আমাদের 3 থেকে 4টা মেডেল ত্রিপুরায় আসতো। ওরা না খেলাতে এবার কি হয়েছে, রাজ্যের 3 থেকে 4টা মেডেল আমাদের নষ্ট হয়েছে। এটা একদম 100% গ্যারান্টি দিয়ে আমরা বলতে পারি। যেমন বেলুনিয়ার মাধব, ও কিছুদিন আগেও যোগাসনা ভারতের হয়ে খেলে এসছে থেকে উত্তরাখণ্ড থেকে, সেখানেও সে 3rd পজিশন নিয়ে এসছে। আমাদের এখান থেকে সে গতবার গোল্ড মেডেল নিয়ে এসছে ইন্ডিয়া ফেডারেশন থেকে। এবারও যদি ওর যে প্র্যাকটিসের নমুনা আমরা দেখেছি, আমরা প্রায়ই আমরা ফলো করি ওর এগুলি প্রোফাইলগুলি, তো ওর যে প্র্যাকটিসের নমুনাটা আমরা দেখেছি, এবারও সে গোল্ড পাওয়ার মতো ছিল, কিন্তু এবার সে খেলতে পারেনি। কারণ আমাদের কাছে যতটুকু খবর আছে, ও যখন উত্তরাখণ্ড গিয়েছে, ওকে এমনভাবে বায়াস্ট করেছে যে এখন সে ওইটাতে চলে গেছে, সে আর আমাদের এটাতে খেলবে না। তো সেটার রেজাল্ট আসে পরবর্তী সময়ে, আগামীতে যখন প্রাইম মিনিস্টার সিএম এর যখন স্কিমে স্টাইপেন্ডটা দেবে, তখন সে বুঝতে পারবে সে কি করেছে। কারণ এইখানে মুখ্যমন্ত্রী স্কিমে যতগুলো স্টাইপেন্ড দেওয়া হয়েছে, সবগুলো আমাদের ইন্ডিয়া ফেডারেশনের মাধ্যমেই দেওয়া হয়েছে, আর সেটাই এফিলিয়েশন রাজ্য যোগা অ্যাসোসিয়েশন। পাশাপাশি যোগা অ্যাসোসিয়েশনের সাথে সে তার কোনো এফিলিয়েশনে কোনো রিলেটেড নেই। তাহলে একটা জায়গায় ঠিক যে উঠে আসছে বা উঠে আসার প্রবণতা রয়েছে খেলোয়াড়রা, কিন্তু সবচেয়ে বেশি তারা সেই জায়গায় আকৃষ্ট যেতে পারছে না,
যে সঠিক জায়গায় বা সঠিক মাপ বা সঠিক দৃষ্টান্ত তারা পাচ্ছে না যে কোন জায়গায় গেলে সঠিকভাবে তারা যোগাসন করতে পারবে। আমরা যখন ছেলে মেয়েদেরকে আমরা যখন কাউন্সেলিং করি তখন আমরা কিন্তু বলি তোমরা যেখানে খুশি খেলো, কোনো আমাদের আপত্তি নেই, সব জায়গায় খেলতে পারবে, তোমরা যত খেলবে তত তোমরা ডেভেলপড হবে। তো তার জন্য আমরা কোনো ছেলে মেয়েকে আমরা বাধা দিই না যে তোমরা এটা খেলতে পারবে না, ওটাতে খেলতে পারবে না, সেটা করতে আমরা কখনো করি না। কিন্তু যোগাসনা ভারতের যে ওদের যে স্কিমটা, ওদের এটা হলো ওদের এখানে যারা খেলবে ওরা আমাদের এখানে খেলতে পারবে না। তো তো সেখানে আপনাদের এখানে যারা খেলছে ওরা কি ওদের কম্পিটিশনে যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে, ওখানে গেলে ওরা ফেসে যাচ্ছে, ওখানে আমাদের গিয়ে যে যে ভালো ভালো প্লেয়ার গুলো ওখানে ফেসে যাচ্ছে। আমি কালিয়াগঞ্জ এমন মুখ ভাবে থেকে কাউন্সেলিং করছে যে ওরা যেন আমাদের এখানে খেলতে না আসে, আমাদের এখানে খেললে ওদের এখানে খেলতে পারবে না। আর ওদের মধ্যে একটাই মানে দ্বন্দ্ব কাজ করছে, যেটা যে আমাদের এখানে যদি খেলে তাহলে ওদের এখানে খেলতে পারবে না, তাহলে ওরা খেলো ইন্ডিয়া খেলতে পারবে না। অ্যাকচুয়ালি খেলো ইন্ডিয়া খেলতে গেলে তো তার ওইখান থেকে কোয়ালিফাই হতে হবে, তো তবে না খেলো ইন্ডিয়া খেলতে পারবে। তো ওখান থেকে তো কোয়ালিফাই হয়ে আসেই না, খেলো ইন্ডিয়াতে কি করে যাবে? শোভন বাবু কি বলতে চেয়েছিলেন আপনি? আমি বলতে চেয়েছিলাম যে নতুন যে যে দুটো সংস্থা উৎপত্তি হয়েছে, আমরা যদি তাদের মতো মানসিকতা নিয়ে কাজ করতাম তাহলে তো ওরা প্লেয়ারই পেত না। যতজন খেলাধুলা করছে সব আমাদের ফেডারেশন থেকে তৈরি হয়ে ছেলেগুলো ওখানে গেছে। আমরা কি ভেবেছি সরল মনে, আমরা ভেবে ছেলেগুলোর ডেভেলপমেন্ট বৃদ্ধি পাক, যেখানে খুশি খেলুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু পাশাপাশি এও শুনেছি তাদের এখানে গেলে অনেক পয়সা খরচা করতে হয়, নিজের পয়সা দিয়ে যেতে হয়। কিন্তু আমাদের এখানে কিন্তু এখনো অবধি আমরা সম্মিলিত প্রয়াসে তাদের কাছ থেকে আমরা পয়সা নিই না। ইভেন বড় বড় গ্রুপ যেগুলো আছে এগুলো তো আমরা চেষ্টা করছি আংশিক কিছু তাদেরকে দেওয়া যায় কিনা। যেমন এবার আম্পাসার তারা বলেছে যে আমাদের এখান থেকে যারা চান্স পাবে আমরা চেষ্টা করব তাদের কিছু দেওয়া যায় কিনা। কিন্তু উল্টো দিকে ওরা কেবল তাদের কাছ থেকে প্লেয়ারদের কাছে সমস্ত পয়সাগুলো নিয়ে যাচ্ছে। এগুলি অভিভাবকদের কিছু সচেতনতার অভাব আছে আমার মনে হয়, না হলে তারা এভাবে যাবে কেন। এবং অভিভাবকদের তরফ থেকে যদি সেই প্রয়াসটা আরো তীব্রতর হয় তাহলে হয়তো আগামী দিন ওরা কোথায় থাকবে জানি না ঠিক। সে বিষয়ে কালীবাবু আপনি দীর্ঘদিন ধরে বা রয়েছেন এই যোগাসনের ক্ষেত্রে বা যোগাসন প্রতি ক্ষেত্রে খেলোয়াড় তুলে আনার ক্ষেত্রে এবং রাজ্য যোগ অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন। এই যে আপনাদের সময় যে ট্রেন্ডটা ছিল সেই ট্রেন্ডটা পরিবর্তন হয়েছে। আমি যদি বলি রাজ্য ফুটবলের দ্বিতীয় কোনো বিকল্প আরেকটা কিন্তু অ্যাসোসিয়েশন হয়নি, না, রাজ্য ক্রিকেটে বিকল্প অ্যাসোসিয়েশন হয়নি। কিন্তু এছাড়া যদি দেখি যে বলতে আমাদের কোনো দ্বিধা নেই যে আমরা দেখলাম যে বিভিন্ন রাজ্য ক্রীড়া পর্ষদের অনুমোদিত একাধিক যে কাউন্সিলিং রয়েছে, একাধিক যে প্লে সেন্টার কোচিং সেন্টারগুলো রয়েছে, সেখানে দুটো শাখা, এই দুটো শাখা এমনও রয়েছে বেশ কয়েকজনের নামে যে যারা 31টা 32টা অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত, তারা খেলোয়াড়দের নষ্ট করছে। এবং এই খেলোয়াড়ের নষ্ট করার প্রবণতাটা কিন্তু এবার যোগাসনের ভিতরে ইনক্লুড হলো, যেটা আগে আমরা কোনোদিন অতীতে দেখিনি বা দেখলাম না। কিন্তু আমি একটা যদি প্রশ্ন বলি, সেই জায়গায় দাঁড়িয়ে নতুন নতুন যে যারা যোগাসনাতে অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা গঠন করছে তাদের মধ্যে কি কত ভাগ এই যোগাসনের সাথে সঠিকভাবে যুক্ত, এবং আপনাদের অ্যাসোসিয়েশনে তারা কতটা যোগাসনের সাথে যুক্ত ছিল? অ্যাকচুয়ালি দেখেন আমাদের যে অ্যাসোসিয়েশন, আমাদের অ্যাসোসিয়েশনে যারা আছেন সবাই গ্রাস লেভেল থেকে উঠে আসা, সবাই যোগাসন শিখে, গ্রাস লেভেল থেকে যোগাসন শিখে তারপরে বিভিন্ন কম্পিটিশন করে ন্যাশনাল করে তারপরে আমাদের এই অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু যোগাসনা ভারতের যে ছেলে মেয়েগুলিকে আমরা দেখতে পাই, ওদেরকে আমরা কোনো দিনও যোগাসনে দেখিনি। আমার যোগাসনে কাজ করছি, আমি যোগা অ্যাসোসিয়েশনে কাজ করছি 1992 থেকে। তার আগে কম্পিটিশন করেছি 1984 সনে আমি যোগাতে ঢুকেছি। তো সেই পরিপ্রেক্ষিতে ত্রিপুরার কোথায় কোন প্লেয়ারটা আছে সেটা আমার জানা আছে, নখদর্পণে জানা। হ্যাঁ, নখদর্পণে জানা আছে। কিন্তু বর্তমানে যে যোগাসন ভারতের যে প্লেয়ারগুলো দেখছি সবগুলো শুনি যে ইকফাই থেকে নাকি ওরা একটা 3 মাস 6 মাসের একটা সার্টিফিকেট নিয়ে এসে যোগাসনা ভারতে ঢুকে যায় এবং যোগাসনা ভারতটা ওখান থেকেই তৈরি হয়ে এসছে। তো আমি এখানে একজনের নাম বলতে ভয় পাই না, যেটা পঙ্কজবাবু, যোগাসনা ভারতের যিনি সেক্রেটারি,
ওনাকে আমি কোনোদিন দেখিনি যোগা করতে। উনি হঠাৎ করে এসে ওই সমীর বাবুর একটা যোগ অ্যাসোসিয়েশন হয়েছিল, ওটাতে ঢুকলেন। ওটা থেকে আবার উনি কিভাবে আরেকটা অ্যাসোসিয়েশন করে নিয়েছেন সেটা আমাদের জানা নেই। কিন্তু এখন যেটা করছেন উনি ওইভাবে কাউন্সেলিং করে করে মনে হয় এই স্টুডেন্টদেরকে আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছেন। তো আমরা কিন্তু তাতে বাধা দিই না, আমরা কোনো ছেলে মেয়েদেরকে বাধা দিই না, কখনো বাধা দিই না যে তোমরা ওটাতে খেলতে পারবে না। কিন্তু ওখানে যখন যায় একটা প্লেয়ার, যে প্লেয়ারটা ভালো আছে ওকে আটকে দিচ্ছে। আমাদের অনেক প্লেয়ার ওখানে আটকে দিচ্ছে, ওরা এখন এখানে আসে না খেলতে। ওদেরকে যদি বলি তোমরা আসো না কেন, স্যার পরীক্ষা আছে, এই আছে সেই আছে বলে ওরা কাটিয়ে দেয়। কিন্তু দেখা যায় ওদের যখন কম্পিটিশন হয় সেখানে গিয়ে ওরা খেলছে। তাহলে তারা তো যেই অ্যাসোসিয়েশনের কথা বলছেন তাদের কাছে একটা জায়গায় রয়েছে যে স্কুল পর্যায়ে বা খেলো ইন্ডিয়া, খেলো ইন্ডিয়ার একটা নির্দিষ্ট বয়স রয়েছে, হ্যাঁ, ঠিক আছে। কিন্তু এই খেলো ইন্ডিয়ার যখন বয়স তাদের পেরিয়ে যাবে, তো সেই ক্ষেত্রে তারা কিন্তু একদম অনেকটাই ছন্নছাড়া হয়ে যেতে ছন্নছাড়া পারে। হয়ে যাবে। কিন্তু রাজ্য যোগ অ্যাসোসিয়েশন যতদিন আমার জানা মতো বা আমার অভিজ্ঞতার নিরিখে বলছি যে আমরা সেখানে দেখি গ্রাস রুট থেকে কাম এন্ড প্লে গ্রুপ থেকে শুরু করে নিয়ার অ্যাবাউট এবছর যেটা টুর্নামেন্ট হবে দেখলাম যে লিস্ট, এখানে প্রায় 70-এর ঊর্ধ্ব কিন্তু প্রতিযোগিনীরা অংশগ্রহণ করবে। করছে। কিন্তু যোগাসন অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু কি আছে, রয়েছে কি এত এজের বা খেলো ইন্ডিয়ার পরের যে এইজটা? খেলো ইন্ডিয়ার এত এজের কম্পিটিশন হয় কিনা আমার জানা নেই। তো এখন দেখছি, এবার দেখছি ওদের একটা গ্রুপ তৈরি করেছে, যেটা 60 অ্যাভাব পর্যন্ত একটা গ্রুপ ওরা করেছে এবার। 50 অ্যাবাভ, হ্যাঁ, 50 অ্যাবাভ। 50 অ্যাভাব। তো খেলো ইন্ডিয়াতে ওই গ্রুপের কম্পিটিশন হয় কিনা সেটা এখনো জানা নেই আমার। তো এবছর আমরা দেখলাম যে আপনাদের 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 ঊর্ধ্ব, সেই বিভাগে গত বছর যা ছিল এবছর অনেকটাই ডেভেলপ করেছে। হ্যাঁ, অনেকটা করেছে। কারণ যেটা উঠে এসছে একটা তথ্য যে আমাদের ত্রিপুরা যখন জাতীয় স্তরে যায়, হুম, গ্রাস রুট বা জুনিয়র সাব জুনিয়র ক্ষেত্রে যতটা হাইলাইট হয়, সেই ক্ষেত্রে রাজ্য দলটা পিছিয়ে যায় সিনিয়রদের ক্ষেত্রে। সিনিয়রদের ক্ষেত্রে। এবছর আপনারা একটা চেষ্টা নিয়েছেন প্রত্যেকটি জেলাতে, যেটা খবর আমাদের কাছে রয়েছে প্রত্যেক জেলাতে কিন্তু 50 থেকে 60, 60 থেকে 60-এর ঊর্ধ্ব এবং 30 থেকে 40 হ্যাঁ। পুরুষ এবং মহিলা বিভাগও কিন্তু একটা অনেক গ্রোথ player বেড়েছে। আছে, হ্যাঁ, অনেক player আছে। এই যে বাড়াটা, হুম। এটা কি মনে হয় সেই দিনে এই দিক সেটা থেকে? আমাদের ত্রিপুরা যোগাসনের জন্য খুব একটা ভালো দিক আমরা ধরে নিতে পারি। যে আমাদের যেটাতে আমরা আটকে যাই বারবার, আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা, গতবারও একটা আশা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব, কিন্তু আমরা 3 পয়েন্টের জন্য আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, কারণ আমাদের ওই Senior বয়স্ক level টা। গ্রুপটাতে প্লেয়ার কম ছিল, তার জন্য আমরা ওই জায়গাটা ফুলফিল করতে পারিনি। তো আমরা আশা করছি যদি এই বয়স্ক গ্রুপটা যদি আমরা উঠিয়ে আনতে পারি, তাহলে আমরাও ত্রিপুরা একদিন চ্যাম্পিয়ন হবে। সমীর বাবু, আপনারও ব্যক্তিগত কোচিং সেন্টার রয়েছে, সেখানেও যেটা খবর রয়েছে আমাদের কাছে, যে সূত্র অনুযায়ী সেখানেও আপনাদের মানে বয়স্করা খুব আগ্রহ দেখাচ্ছে, সেই দিকটা কি গুড সাইন মনে করছেন আপনি? 100% গুড সাইন। আগামী দিন সাব জুনিয়র চাইতেও আমার যতটুকু ধারণা, সিনিয়র লেভেলের যতগুলো গ্রুপ আছে তাদের ডেভেলপমেন্ট অনেক অনেক বৃদ্ধি হবে এবং ওই সমস্ত গ্রুপ থেকে ভালো মার্জিন প্রাইজ হবে, ভালো মার্জিন প্রাইজ হবে। তার জন্য আমাদের একটু যত্ন নিতে হবে। কীরকম? আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে, ব্যক্তিগত তরফ থেকে যারা এই লাইনে আছেন, বয়স্ক যারা আছে তাদেরকে তৈরি করে নিতে হবে। আমরা তো দেখুন, যোগাটা যে শুধু খেলা তা নয়, সার্বিক। ওই দিক থেকে যদি আমরা চিন্তা করি, যোগাটা সার্বিক, সেই তত্ত্বটা দিয়ে তাদেরকে এটার ভিতরে আনতে হবে। যদি ওইভাবে তাদেরকে আমরা গ্রোথ তৈরি করতে পারি, তা আগামী দিনে আমরা, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার এখানে যারা আছে, আগের তুলনায় অনেক ডেভেলপমেন্ট। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 অ্যাবাভ, এই গ্রুপগুলি আমার এখানে একটু একটু করে বাড়ছে এখন দিন দিন। এই বছর আমার এখান থেকে প্রায় 60 অ্যাবাভ দুজন আছে, তারপর 30তেও খেলেছে, 40তেও খেলেছে। যদিও গ্রোথ সেরকম নেই, কিন্তু আগামী দিনে আমি 100% শিওর তাদের কাছ থেকে অনেক আশাবাদী আমি। এবছরের এই রাজ্যভিত্তিক আসর 43তম যে আসর, কিরকম পার্টিসিপেন্ট অংশগ্রহণ করবে 8 জেলা থেকে? আমাদের যতটুকু ধারণা প্রায় 220 থেকে 230 জন খেলোয়াড় অংশগ্রহণ করবে এবার। 8টা ডিস্ট্রিক্ট থেকে। 8টা ডিস্ট্রিক্ট থেকে। তাদের পরিকল্পনা বা প্রস্তুতি অনেকটা কি শেষ করে নিয়েছে? হ্যাঁ, প্রায় শেষের পথে।
ওখানে আমবাসার যে স্টেট মিটের জন্য যে প্রস্তুতি, ওটা প্রায় ওদের শেষের পথে। তো প্রায় যদি 200 থেকে 250 আপনি যেটা বলছেন সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক জেলা থেকে প্রায় 30 থেকে 31 জন পার্টিসিপেন্ট এভারেজ এভারেজ, এবং সেই ক্ষেত্রে 44তম যখন রাজ্যভিত্তিক জাতীয় আসরে জল যাবে সেখান থেকে আপনারা বাছাই করবেন। বাছাই করব। কারণ আমরা এটা দেখে থাকি যে গ্রাম স্তর, হুম। পঞ্চায়েত স্তর, হ্যাঁ। স্কুল স্তর এবং আস্তে আস্তে জাতীয় স্তরে, রাজ্যভিত্তিকের পরে জাতীয় স্তর, সেই জায়গায় যে অনেক দেখা যায় অনেক জোগাড় বা প্রতিযোগীকে আমরা যে রাজ্যভিত্তিক আসরের আগে জেলাভিত্তিক আসরে তারা নিজেদের পারফরমেন্স করতে পারে না, ঠিক আছে, কিন্তু দেখা গেল যে সে জাতীয় আসর সেই বছর পেল না, কিন্তু অন্যান্য সময় তার ব্যক্তিগত যে কেরিয়ার রয়েছে, ব্যক্তিগত যে পারফরমেন্সের নিরিখে যারা পায় তাদের ক্ষেত্রে আপনারা কি কোনো নতুন বিবেচনা করার পরিকল্পনা আছে, না শিডিউল শুধুমাত্র রাজ্যভিত্তিক আসরে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে তাদের কি আপনারা নিয়ে রাজ্য দল গঠন করবেন? না, আমরা আমাদের যে রুলস আছে সেই রুলস অনুসারে আমাদের রাজ্য থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে ওরাই জাতীয় আসরে চান্স পাবে। তো সেদিকে দাঁড়িয়ে আমরা দ্বিতীয় আর কোনো চিন্তা এখন পর্যন্ত করিনি, এটা প্রয়োজন পড়েনি এখন পর্যন্ত। যেটা যে আরেকটা কথা যে 69তম জাতীয় স্কুল আসর, সেই আসরে আপনারা কি আমন্ত্রিত হয়েছেন? কারণ পত্রপত্রিকা ইতিমধ্যে কিন্তু একটা সমালোচনা উঠতে শুরু করেছে যে যেটা হবে অনূর্ধ্ব-17 যোগাসন প্রতিযোগিতা, ভারতের বিভিন্ন স্টেটগুলো এখানে আসবে, সেই জায়গায় নাকি আমন্ত্রিত হননি আপনারা রাজ্য যোগ অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন 43তম বছরে তাদের জাতীয় রাজ্যভিত্তিক আসর করবে, এটা কি হয়? হ্যাঁ, সেটা আমাদের মনে হয় দুর্ভাগ্য। কারণ ওনারা কেন যার অ্যাপিলেশন আছে, যার আজকে 43 বছরের পুরনো অ্যাপিলেশন আছে, সেই সংস্থাকে আমন্ত্রণ না জানিয়ে নতুন করে যারা এসছে ওদেরকে আমন্ত্রণ করেছেন, সেটার ব্যাপারটা আমাদের জানা নেই। কেন এমনটা হলো সেটা আমাদের ডিপার্টমেন্ট বলতে পারবে এটা কি করে এটা হয়। না, কারণ এই আমি যে কালীবাবুর মুখ থেকে কথা কেড়ে নিচ্ছি আমি একটু। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হলো যে রাজ্য সরকারের লজ্জাস্কর ব্যাপার, কেননা উনি নিজে জানে যে আমার এখানে অ্যাফিলিয়েটেড এই সংস্থাটা আছে, উনি কি করে আমাদেরকে যা পঠন পাঠন শিখিয়েছেন সেই পঠন পাঠনের বাইরে গিয়ে আরেকজনকে ইনভাইট করে, এটা তো প্রোটোকলে পড়ে না। সেই ক্ষেত্রে আমি মনে করবো রাজ্য সরকারের দুর্বলতা অথবা লজ্জাস্কর একটা ঘটনা। না, এই যে দায়িত্ব জাতীয় স্তরের আসর, সেখানে রাজ্য ক্রীড়া দপ্তর এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড, কারণ খেলাধুলার ক্ষেত্রে ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ড প্রত্যেকটি ইভেন্টের সাথে যুক্ত, এবং তাদের দুটো প্রয়াস বা উদ্যোগে এই আসর, জাতীয় মানের এই আসর, সেখানে যদি রাজ্য অ্যাসোসিয়েশন সেখানে না ডাক পায়, সেক্ষেত্রে জাতীয় স্তর থেকে যারা আসবে অবশ্যই আপনাদের সাথে তাদের একটা কমিউনিকেশন আছে, রিলেশন আছে, সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কটা কতটুকু আপনাদের কাছে খামতি থাকবে বা ঘাটতি থাকবে বা একটা লজ্জাকর ব্যাপার? সেটা তো অবশ্যই থাকবে। অ্যাকচুয়ালি দেখেন, আমার যতটুকু ধারণা হচ্ছে এখানে এসজিএফআই যে একটা রুলস ওরা তৈরি করেছে যে খেলো ইন্ডিয়ার অ্যাপ্লিকেশন কিন্তু আমাদেরকে ওরা দেয়নি, অ্যাপ্লিকেশনটা দিয়েছে যোগাসনা ভারতকে। তো যোগাসনা ভারতকে ডিপার্টমেন্টকে চাপ দিচ্ছে যে যোগাসনা ভারতের উপরে যেন স্কুল গেমগুলো ছাড়া হয় যোগাসনার ক্ষেত্রে। তো সেদিকে মনে হয় আমাদের ডিপার্টমেন্টও হয়তো হয়েছে, যুক্ত হয়েছে, যার জন্য আমাদের প্রয়োজন হয়নি, ওদেরকে দেখেছে। তো আপনারা এই বিষয়ে কোনো প্রতিবাদ করেননি বা প্রতিবাদপত্র জমা দেননি? আমরা কম্পিটিশনের পরে সেটার জন্য তৈরি হচ্ছি। আমরা এই কম্পিটিশনের ব্যস্ততায় আমরা এটা নিয়ে স্টেপ নিতে পারিনি। কম্পিটিশনটার পরেই আমরা সেটা নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা কাউন্সিলের কাছে আলোচনা করব, তারপর আমরা ডিপার্টমেন্টের সঙ্গে আলোচনা করব এটা কি করে হয়। আর তার মধ্যে আবার আছে 44তম যে জাতীয় আসর, সেই আসর আপনারা দল নিয়ে যাবেন? অবশ্যই যাব। সেখানে যাবেন, অনূর্ধ্ব-17 থাকবে এদিকে, হ্যাঁ, জাতীয় আসর যেটা অনূর্ধ্ব-17 ত্রিপুরাতে হচ্ছে সেটা থাকবে জানুয়ারিতে। তো তার আগের এই যে ব্যবস্থাটা, সেটা জাতীয় আসরের ক্ষেত্রে 44তম জাতীয় আসরের ক্ষেত্রে কি প্রভাব পড়তে পারে? না, আমাদের এখানে কোনো প্রভাব পড়বে না, আমাদের প্লেয়ারদের উপরে কোনো প্রভাব পড়বে না। কারণ আমাদের প্লেয়াররা যারা সিলেকশন হবে ওদেরকে আমরা জাতীয় আসরে যাওয়ার জন্য আমরা একটা ক্যাম্প করে তাদেরকে তৈরি করে নেব।
কোচিং যার ক্যাম্প জন্য আমাদের এটাতে কোনো প্রভাব পড়বে না। আর সেই ক্ষেত্রে এই জাতীয় আসরে যাওয়ার আগে যেটা পরে যেটা হবে, সেক্ষেত্রে আপনাদের এখান থেকে কি আপনারা পাঠাবেন অনূর্ধ্ব-17 স্কুল পর্যায়ের যে আসর হ্যাঁ, হবে? স্কুল থেকে যারা চান্স পাবে ওরা তো খেলবে, ওদের কোনো, তাতে আমাদের কোনো বাধা নেই। সেটা কিভাবে বাছাই হবে? সেটা স্কুল স্তরে যে কম্পিটিশনগুলো হয় সেখান থেকে বাছাই হয়। যেমন কিছুদিন আগে হয়ে গেল সাবরুমে স্কুল গেম, স্টেট মিট হয়ে গেল, সেখান থেকে ওরা বাছাই করবে, বাছাই করে ওরা খেলবে আন্ডার 17 বয়েজে। শোভনবাবু, একটা কথা জানতে চাইবো যে বর্তমানে যে চলছে, বর্তমানে যে প্রভাব, বর্তমানে যে গতি, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী ভবিষ্যৎ রাজ্যের খেলাধুলার বা যোগাসনের ভবিষ্যৎটা কি রকম মনে হয় বা কোন দিকে, কি বলবেন? দেখুন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন বিশ্ব যোগ দিবস সৃষ্টি করেছে, তারপরেই একটা আয়ুষ দপ্তর সৃষ্টি করেছে। সেই আয়ুষ দপ্তরের আন্ডারে আমরা দেখেছেন আইএনও বা আদার্স দিনকে দিন ইউটিউবে বিভৎসভাবে তারা নানা রকম কোচিং দিচ্ছে, নানা রকম পরিকাঠামো তৈরি করছে। এবং বাংলায় একটা কথা বলে যে স্বদেশের দাম নেই, বিদেশের দাম বেশি। কিরকম? আমরা ভারতীয় যারা আছি তারা কিন্তু এটা গুরুত্বটা ততটা এখনো দিতে পারিনি। কিন্তু দেখা গেছে ব্যাঙ্গালোরে একটা যুগা রিসার্চ ইনস্টিটিউট আছে, ওইখানে প্রতি বছর বিদেশ থেকে প্রচুর লোক আসে, এখান থেকে ট্রেনিং নিয়ে যায়। এবং ইউটিউবে বা ফেসবুকে দেখবেন ওরা যোগাসনের প্রতি কীরকমভাবে ব্যস্ত হয়ে থাকে। সেই সকাল থেকে আমার এক স্টুডেন্ট ভিয়েতনাম আছে, সকাল 8টা থেকে 1টা, আবার বিকাল 3টা থেকে রাত্র 8টা অবধি কনস্ট্যান্ট ব্যাচ বাই ব্যাচ তৈরি করছে। সে কেন বলছি আমি, কারণ বর্তমান যোগাসন একটা জায়গায় নেই, যোগাসন 3টা ভাগে বিভক্ত হয়ে আছে। কীরকম? একটা হচ্ছে যোগাসন খেলা, আমি আরও কয়েকবারও বলেছি বিভিন্ন টক শোতে, যখন যেখানে সুযোগ পাই এই জিনিসটা আমি বোঝাবার চেষ্টা করি সবাইকে। যেমন যোগাসনের একটা খেলা আছে, তারপর আছে যোগা এডুকেশন, তারপর আছে যোগা ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড ন্যাচারোপ্যাথি। তো আমরা যদি আরেকটু সচেতন হই, শুধু আমরা নিজেরা সচেতন হবে না, প্রধানমন্ত্রীর দৌলতে যে যে দপ্তরগুলো তৈরি করেছে, ওই দপ্তরগুলির যে সমস্ত পরিকাঠামো আছে, সবাই যদি একটু সচেতন হই, এই যৌগিক প্রক্রিয়ার মাধ্যমে, যোগাসনের মাধ্যমে প্রচুর যোগা প্লেয়ার অন্তর্ভুক্ত হতে পারে তার আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করার জন্য। যে কীরকমভাবে দেখুন, আয়ুষ দপ্তরে অনেক পরিকাঠামো তৈরি আছে। যোগা হসপিটালে দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় সাব সেন্টার, সারা ত্রিপুরার জন্য 960টা সাব সেন্টার আছে। জানি না কতটা হয়েছে রোগ আরোগ্য মন্দির, খুব সুন্দর সুন্দর ঘর বাড়ি তৈরি করেছে, কিন্তু ভিতরে কিছু নেই। কীরকম? আমি শুনেছি 2018 সনে একটা সার্কুলার ছিল যে প্রত্যেক সাব সেন্টারে যোগা ইনস্ট্রাক্টরের দ্বারা প্রতি সপ্তাহে 4 দিন করে ক্লাস করাতে হবে প্রত্যেকটা সাব সেন্টারে। তাইলে একটা যোগা ইনস্ট্রাক্টর যদি তার 5টা সাব সেন্টার দেওয়া হয়, প্রত্যেকটা সাব সেন্টারে যে 5 জন করে আমি যোগা করাই, অ্যাওয়ারনেস প্রোগ্রাম করাই, তাহলে 25 জন হয়। এবার যেমন ধরুন, আমি একটা কাগজ নিয়ে এসেছি দেখাবার জন্য, আমি এটা পেয়েছি বিলুনিয়ার যে সিএমওর আন্ডারে যেটা আছে আয়ুষ দপ্তরের, একটা সম্ভবত আয়ুষ দপ্তর বা এনআরএইচএম হবে, গভর্নমেন্ট অফ ত্রিপুরার। ইচ্ছা করলে এটা জুম করে দেখাতে পারেন লেটারটাকে। এইখানে আমরা কেন পারি না, আমার সাবজেক্ট হচ্ছে আমরা কেন পারি না ডেভেলপমেন্ট করতে। বিলুনিয়াতে টোটাল এখানে সম্ভবত 20টা আছে, 20টা সাব সেন্টার আছে। এই 20টা সাব সেন্টারে 20 জন যোগা ইনস্ট্রাক্টর আছে। এক একজন যোগা ইনস্ট্রাক্টর 5টা সাব সেন্টার করে করাচ্ছে। 5 কুড়ি 100টা, 5 কুড়ি 100, তাহলে 100 × 5 হলে 500। তাহলে এইগুলিতে 500 লোক শেখানো হচ্ছে, অ্যাওয়ারনেস দেওয়া হচ্ছে এবং ডেভেলপমেন্ট হচ্ছে, তারা কিছু কিছু উন্নতি হচ্ছে যারা এটার মধ্যে যুক্ত হচ্ছে। আর এই যে ইনস্ট্রাক্টরগুলো আছে কতজন? 20 জন, তাদেরকে 10,000 টাকা করে মান্থলি স্যালারি দিচ্ছে।
এবার কন্ট্রাকচুয়ালি হোক যেভাবে হোক ওই সিএমও বিলিয়নিয়ার সাব ডিভিশন থেকে দিচ্ছে, তাহলে বাকি ডিস্ট্রিক্টগুলি কেন পারবে না? এটা আমার একটা বার্তা। না, এটা এখানে যে প্রশ্নটা আপনি তুললেন, সেখানে যে 500 জন রিক্রুট হচ্ছে বা 500 জন সেখানে যোগায় ইনভলভমেন্ট হচ্ছে, আমি যদি রাজ্যের জেলাগুলিতে বা মহকুমাগুলিতে বলি, প্রত্যেকটি মহকুমার সাথে যদি 500 যোগ করি তাহলে কতজন যোগার সাথে ইনভলভমেন্ট? শুধু সেখানে যোগাকে শরীর চর্চার বিষয়ে সচেতনতা বা স্বাস্থ্যসম্মত অবগত হওয়া, নিজে হওয়া, আরেকজনকে করা। তার পাশাপাশি আপনি যেটা হিসাব দেখালেন, 20 জন যদি একটা মহকুমাতে থাকে, সেক্ষেত্রে আমাদের যতটা মহকুমা আছে ইন্টু যদি 20 করি তাহলে কতজনের বেকারের তার কর্মসংস্থান? 900, আমি যতটুকু দেখেছি গুগলে সার্চ করে 960টা সাব সেন্টার আছে, তাহলে আমার 960 জন এখানে রিক্রুট হওয়ার কথা। এবার যদি 10,000 টাকা করে পায়, একটা ফ্যামিলির আংশিক সহায়তা হয়। সেই সহায়তাটা বাদ দিলেও যদি আমি বলি যে খেলাধুলার ক্ষেত্রে যে একটা দ্বিধাদ্বন্দ্ব এখানে তৈরি হয়েছে, এখানে আপনার প্রশ্নটা কিন্তু মানে যে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সেটা কিন্তু একসাথে বেরিয়ে গেল। বিলুনিয়া মহকুমাতে ওইদিকে হচ্ছে, কিন্তু রাজধানীতে হচ্ছে না। রাজধানীতে এখনো কিন্তু আমরা একটা জিনিসকে, পয়সার এপিট ওপিটকে দেখতে পাই না, ওপিট এপিটকে দেখতে পাই না। একটা সবচেয়ে দ্বিধাদ্বন্দ্ব, সেই জায়গাটাকে কি করা দরকার? আপনারা কি করবেন? কারণ আপনারা বলছেন যে রাজ্যভিত্তিক আসরের শেষ হবার পর আপনারা সেই বিষয়টা অবগত করবেন, এই সমস্ত বিষয়গুলো কি আপনারা তুলবেন? অবশ্যই সেই বিষয়টা আমাদের ডিপার্টমেন্টে উঠিয়ে লাভ হবে না, সেটা আমাদের উঠাতে হবে বিয়েতে। ওখানে যে হেলথ যে ডিপার্টমেন্ট আছে, আয়ুষ দপ্তর আছে, আয়ুষ দপ্তরে সেটা নিয়ে কথা বলতে আমরা চেষ্টা চালাচ্ছি, তাদের সঙ্গে কথা বলে লাভ হবে না, এটা ডিপার্টমেন্টের আওতায় নেই। ডিপার্টমেন্টের আওতায় নেই, কিন্তু সেই জায়গায় যারাকে রিক্রুট করা হবে বা যারা রিক্রুট হবে সেখানে প্রশিক্ষণ কিভাবে বলবে, সেখানে একটা জায়গায় না হলেও রিলেটেড রয়েছে। আমরা যদি খাদ্য শৃঙ্খলটা যদি দেখি, আমরা যদি খাদ্য শৃঙ্খলটা দেখি, ঘাস ফড়িংকে খাচ্ছে কে? ব্যাঙ। ব্যাঙকে খাচ্ছে কে? সাপ। সাপকে খাচ্ছে ঈগল। সেই জায়গায় আজকে যদি বলি সেখানে ক্রীড়া দপ্তর বা রাজ্য ক্রীড়া পর্ষদ বা ত্রিপুরা স্কুলস বোর্ড যুক্ত নয়, কিন্তু আলটিমেটলি তো যুক্ত থাকতে হবে। কারণ রাজ্য থেকে যদি আয়ুষ দপ্তর আগ্রহ প্রকাশ করে যে আমাকে যোগার প্রশিক্ষক দাও, তো যোগা প্রশিক্ষক আয়ুষ দপ্তর কোথা থেকে দেবে? তার কাছে নেই, সেই ফান্ড নেই, বা ফান্ড আছে তার কাছে, সেই উৎপত্তি স্থল নেই। অর্থাৎ সেটাকে পেতে হবে, তাহলে তো তাকে মাথায় যেতে হবে। মাথা কার কাছে যাবে? ক্রীড়া পর্ষদের কাছে যেতে হবে, ঘুরিয়ে আসতে হবে। সেটা তো ঠিক। এই বিষয়টা যদি হয় তাহলে কতটুকু ডেভেলপ করতে পারবেন আপনারা? হ্যাঁ, যদি আয়ুষ দপ্তর যদি ক্রীড়া দপ্তরের কাছে যদি ওরা এটা সহযোগিতা চায়, আর ক্রীড়া দপ্তরও যদি পর্ষদের সহযোগিতা নিয়ে যদি কাজ করে, তাহলে অনেক ডেভেলপ হবে। না, রাজ্যের মুখ্যমন্ত্রী চাইছেন মানে সুস্থ ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার, নেশামুক্ত ত্রিপুরা। এবং আমরা দেখছি যে নেশামুক্ত ত্রিপুরা গড়ার ক্ষেত্রে বা নেশার যে বিভিন্ন জায়গাগুলি যে রিহ্যাব সেন্টারগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই যোগার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। তাকে কিভাবে মোটিভেট করা যায়, তাকে কিভাবে মানে নেশার আসক্ত থেকে তাকে দূরে সরিয়ে আনা যায়, স্বাভাবিক জীবনে আসা যায়। তো এই যে প্রক্রিয়া বা পরিকল্পনাগুলো রয়েছে, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা যোগা অ্যাসোসিয়েশন কতটুকু ভূমিকা পালন করবে? আমরা এইসব বাস্তবায়নের ক্ষেত্রে যতটুকু কাজ করার ইচ্ছা, আমরা কিন্তু ততটুকু করতে পারছি না, যেটা সত্যি কথা বলতে কোনো দ্বিধা নেই। কারণ এইসব ধরনের করতে গেলে আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ক্যাম্প করা উচিত। আমরা বিভিন্ন ধরনের ক্যাম্প বিগত দিনগুলিতে এগিয়ে যাওয়া খুব দরকার। বিগত দিনগুলিতে আমরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে বেশ কয়েকজন আয়ুষ দপ্তরে যারা যোগা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, যে কাজ জানে তাকে এটা দিতে হবে। যেমন আয়ুষ দপ্তরে আয়ুর্বেদিক অথবা হোমিওপ্যাথি ডাক্তার একজন যোগাসনে ইনচার্জ বানিয়ে দিয়েছে, যোগাসনের ইনচার্জ বানিয়ে দিয়েছে। তো উনি যোগ সম্পর্কে কি বুঝবে? এখানে যে যোগার কোনো পার্সনকে দেওয়া হতো, তাহলে যোগার ডেভেলপমেন্ট হতো। আমার ধারণা যতটুকু, দপ্তর এবং স্বাস্থ্য দপ্তর যৌথ উদ্যোগ মনে প্রাণে নেয়, প্রতি মাসে প্রতিদিন বাড়িয়ে দিতে হবে, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমার করতে হবে। এটা হচ্ছে একটা গেম খেলা যোগা, কিন্তু পাশাপাশি যদি সুস্থ সবল রাখতে হয়, সেই ক্ষেত্রে স্কুলে দেখুন 125টা বিদ্যা যদি তৈরি হয়েছে, এখনই কি সবগুলিতে যোগা ইনস্ট্রাক্টর দিতে পেরেছে? পারেনি। সঠিক দেখেছি সে যোগার কিছুই জানে না, তাকেও দেওয়া হয়েছে।
অ্যাকচুয়ালি এই জায়গাটাতে আমি একটু বলতে চাই, এই যে বিদ্যাজ্যোতিতে যে টিচারগুলো দেওয়া হয়েছে, কতজন টিচার যে তারা যোগা জানে, সেটা যোগা করেছে, ওরা কি দেখছে? ওরা দেখছে একটা সার্টিফিকেট দরকার, ওর ডিপ্লোমা আছে কিনা, ওর একটা সার্টিফিকেট কোর্স আছে কিনা, সেগুলো দেখে ওরা কিন্তু চাকরিটা দিচ্ছে। অ্যাকচুয়ালি ওর যোগার আসল সার্টিফিকেট না থাকলে ওদেরকে চাকরিটা দিচ্ছে না। যারা যোগা জানে, যারা যোগা করাতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল আইডিয়া তো ওদের থাকতে হবে। যোগা করাতে গেলে মেইনলি প্র্যাকটিক্যাল আইডিয়া থাকতে হবে। এবার আছে আমাদের এখানে একটা স্কুল আছে, যে স্কুলে গেছেন উনিও যোগার ছিলেন না, বর্তমান যিনি আছেন উনিও যোগার না, ওই ইকফাইয়ের সার্টিফিকেট কোর্স করেছেন, বাস ওনাকে চাকরি দিয়েছেন। ছেলেমেয়েরা ওনাকে দেখলে ভয়ে পালিয়ে যায়। তো এরকম যদি হয় তাহলে কি করে যোগা ডেভেলপ হবে? যতগুলো আরোগ্য মন্দির আছে, সত্যি সত্যি যদি রোগে আরোগ্য লাভ করতে চাই, ওষুধের পাশাপাশি এটাকে চালাতে হবে। আমার এখানে প্রতিদিনই নানা রকম পেশেন্ট 2-4 জন আসে। ওষুধের পাশাপাশি যদি যৌগিক চর্চায় আমরা নিয়োজিত থাকি, তাহলে সমাজের যেরকম ডেভেলপমেন্ট হবে, রাজ্যের ডেভেলপমেন্ট হবে এবং দেশেরও ডেভেলপমেন্ট হবে। সুস্থ সমাজ গড়তে গেলে অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রতি ডিস্ট্রিক্টে করা দরকার। আমি একটু একটু বলছি, যে যেটা বললাম যে ওদেরকে দেখলে ছেলেমেয়েরা ভয়ে পালিয়ে যায়। আর আমরা যখন ক্যাম্প করি আমরা জায়গা দিতে পারি না। কিছুদিন আগে দেখেন আমরা 21শে জুন উপলক্ষে আমরা ক্যাম্প করেছিলাম। হ্যাঁ, ক্যাম্প করেছিলাম। তো আমি যে স্কুলটার কথা বলেছি সেটা আমার বাড়ির সঙ্গে স্কুল, তো সেখানে আমি একটা ক্যাম্প করেছি। তো আমার ক্যাম্পের মধ্যে ওই স্কুলের একটা মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমি ক্যাম্পটা করেছিলাম। তো আমি যখন প্রধান শিক্ষক মহাশয়ের কাছে গেলাম, স্যার আমাকে একটু জায়গা দিন, আমাকে একটু পারমিশন দিন, আমি এখানে একটা 7 দিনের যোগা ক্যাম্প করব। তো উনি বলছেন এখানে যোগা ক্যাম্প করবেন, এখানে বাচ্চারা তো যোগাই করে না, যোগা টিচারকে দেখলে ভয় পায়, ভয়ে পালিয়ে যায়, আপনি এখানে করে কি করবেন? তো আমি বললাম স্যার আমাকে একটু জায়গা দেন না, 7 দিনের জন্য একটু জায়গা দেন, দেখি আমি কি করতে পারি। তো উনি ইতস্তত করে দিয়েছেন। দেওয়ার পরে আমি যখন ওখানে ক্যাম্প করলাম, আমি প্রথম দিন যখন ক্যাম্প করেছি তখন কিছু কিছু ছেলেমেয়ে আমার সেন্টারের ছেলেমেয়েরা এসছে, ওদেরকে দেখে পরের দিন দেখা গেল তার ডাবল হয়ে গেছে, তারপরের দিন দেখা গেল তার ডাবল হয়ে গেছে। এবার হেডমাস্টার আমাকে বলছে আপনি কি করেছেন এখানে? আমি স্কুলে বাচ্চাদেরকে ধরে রাখতে পারছি না, 3টা বাজলে ওরা চলে যায় আপনার এখানে। তো আমি বললাম স্যার আপনি তো বলেছেন যে আপনার এখানে যোগা করবে কে, যোগা টিচারকে দেখলে ভয়ে পালিয়ে যায়, আর এখন বলছেন আপনি টিচারকে ধরে রাখতে, বাচ্চাদেরকে ধরে রাখতে পারছেন, আমার এখানে চলে যায়। তো দেখেন তো স্যার ডিফারেন্সটা দেখেন। আপনার এখানে একজন সার্টিফিকেট হোল্ডার যিনি কোর্স করে এসছেন, ডিপ্লোমা করে এসছেন, উনাকে দেখলে ভয়ে পালিয়ে যান, আমার এখানে আপনি বলছেন বাচ্চাদেরকে ধরে রাখা যায় না, বাচ্চারা আমার এখানে চলে যায়, তার ডিফারেন্সটা কি? তো সেখানেই বোঝা যায় যে ওদেরকে দেখলে কি কেন বাচ্চারা ভয়ে পালিয়ে যায় আর কেন আমাদের কাছে আসে। আমরা দীর্ঘ আলোচনা করলাম দুজনের সাথে, রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব কালীনারায়ণ ঘোষ এবং রাজ্য যোগা অ্যাসোসিয়েশনের সহসভাপতি সমীরণ চক্রবর্তীর সাথে। কি উঠে এলো সেই জায়গায় যে দোলাচলে রাজ্যের যোগাসন এবং আগামী দিনের এই রাজ্যের যোগাসনকে যদি টিকিয়ে রাখতে হয় এবং নতুনভাবে যদি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে এবং সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য সাধারণ মানুষদের যে বার্তা দিতে চাইছেন, আসুন আমরা প্রত্যেকেই সফল হই। এই আলোচনা সেদিনই সার্থক হবে যে সমস্ত যোগা প্রশিক্ষকরা, যা প্রাক্তন খেলোয়াড়রা বা যোগা গুরুরা যারা আমাদের এই পর্যালোচনার বৈঠকে রয়েছেন বা করেছেন, তাদের এই সুচিন্তিত মতামত এবং রাজ্য ক্রীড়া দপ্তর, রাজ্য ক্রীড়া পর্ষদ এবং স্কুল স্পোর্টস বোর্ড যদি একত্রিতভাবে কাজ করে, তাহলে নিশ্চয়ই সার্থক হবে ত্রিপুরার স্বপ্ন এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে রাজ্যের 40 লক্ষ মানুষ। আজ এই পর্যন্তই, সবাইকে নমস্কার।